তোমার কাছে কি বলে ক্ষমা চাইবো জানি না। তোমার মুখোমুখি হবার সাহসও আমার নেই। তোমার সাথে যে অন্যায় আমি করেছি তা ক্ষমার অযোগ্য। আমি লোভের নেশায় টাকার পেছনে ছুটতে গিয়ে ভালোবাসা হারিয়ে ফেলেছি। আমি যার জন্য তোমাকে ঠকিয়েছি সে আমাকে নয়, আমার শরীরকে চেয়েছে। আমি পালিয়ে আমার বাসায় চলে এসেছি। আজ প্রায় 1 মাস হলো আমি তোমাকে ছাড়া ভালো নেই, একটুও ভালো নেই। তবুও যদি সম্ভব হয় আমাকে মাফ করে দিয়ে আর একটা সুযোগ দাও। আমি আর কখনো এমন ভুল করব না। আমাকে মাফ করে একবার কাছে টেনে নাও। আজকে তুমি 2 চোখ ভরা জল নিয়ে এসে বললে তুমি এখন কষ্টে আছো, একা হয়ে গেছো। কেন জানি না তোমার এই কথা শুনে খুশি হতে পারছি না। তুমি আমাকে ছেড়ে যেদিন চলে গেলে খুব কষ্ট হয়েছিল, তোমাকে খুব ঘৃণা করতাম। কিন্তু তোমার এই কথা শুনে আমি ভালো নেই। সুখের আশাতে তুমি ছুটেছিলে, আমাকে একা রেখে তার হাত ধরে চলে গেছিলে, কিন্তু অবশেষে তুমি সুখের দেখাই পেলে না। আজ বললে এতদিন বিরহ ব্যথাতে নিজেকে পুড়িয়েছো, আজ চোখের জলে জানে তুমি কেমন আছো। জীবনের কাছে আজ তুমি হেরে গিয়ে পরাজিত, দুঃখই পেয়েছো বুঝি, তার থেকে অবিরত। জানি না কিভাবে কাটছে তোমার সময়, আঘাতে আজ ভেঙেছে তোমার হৃদয়, ঠিক যেভাবে আমার হৃদয়টা ভেঙে চলে গিয়েছিলে। তোমার কষ্টের কথা শুনে আমি খুশি হতে পারছি না, তবে তোমাকে কখনো আপনও করে নিতে পারবো না। কারণটা হলো, যেই নদীর স্রোত থেমে গেছে তার গতিপথ, সেই নদীতে কি কখনো তরি ভাসে? তাই তুমিও সেই চর পড়ে যাওয়া নদীতে তরি ভাসাতে চেয়েও না। তুমি আমার জীবনে সব স্বপ্ন নষ্ট করে দিয়েছো, তাই আর তোমার সাথে আর জড়াতে চাই না। যাও, তুমি ফিরে যাও, আমি তোমাকে ছাড়া বেশ ভালো আছি একলা। আমি মাহফুজকে ছাড়া ভালো নেই, চিঠি লিখে সেটাই জানিয়েছিলাম। আর ওপরের কথাগুলো ছিল মাহফুজের জবাব। আজ থেকে 3 মাস আগে মাহফুজকে ছেড়ে রাজের হাত ধরে চলে এসেছিলাম। মাহফুজ আমার স্বামী ছিল আর রাজ আমার অফিসের বস। আমি রাজের পিএ ছিলাম। প্রায় 3 বছর আগে মাহফুজকে ভালোবেসেই বিয়ে করেছিলাম। বিয়ের পর থেকে অভাব আর অভাবে আমি অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। বিয়ের 2 বছর পর আমি মাহফুজের পাশাপাশি একটা চাকরি করি। দুজনের বেতনে খুব সুন্দর সংসার চলছিল আমাদের। কিন্তু কথায় আছে না, অভাবে স্বভাব নষ্ট। আমার বেলায়ও ঠিক তাই হয়েছিল। রাজ আমাকে প্রমোশন দিয়ে বিয়ে করে। এরপর রাজের সাথে অফিসের কাজ ছাড়াও অনেকটা সময় কাটাতাম। ধীরে ধীরে আমি রাজকে ভালোবেসে ফেলি। আসলে রাজ আমাকে এতটা কেয়ার করত, আমি ওকে ভালো না বেসে থাকতেই পারিনি। তারপর থেকে শুরু হয় মাহফুজের সাথে আমার ঝামেলা। রুমেনা, তোমাকে এখন আমি চিনতেই পারি না। তুমি কি সেই আগের তুমি, যে আমার সাথে কথা বলার জন্য সারা রাত জাগতে, আমি পরে কথা বলবো বললে রেগে যেতে? আর এখন তো তোমার সময়ই হয় না আমার সাথে কথা বলার। আমি এখন চাকরি করি, অফিসের কাজে সারাক্ষণ এখানে ওখানে ছুটতে হয়। আমি তো মানুষ নাকি? আমার তো রেস্টের প্রয়োজন আছে। রেস্ট করো নাকি তুমি? অফিস থেকে এসে তো মোবাইলে কারোর সাথে কথা বলতে থাকো। কি হয়েছে তোমার? আমাকে কি এখন আর তোমার ভালো লাগে না? কি করিনি আমি তোমার জন্য? কি করেছো তুমি আমার জন্য? বিয়ের পর থেকে অভাবে রেখেছো, আমাকে চাকরি করতে হচ্ছে। শুধু ভালোবাসা দিয়ে বেঁচে থাকা যায় না, বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন আছে। বিয়ের আগে বাবার সংসারে অভাব, বিয়ের পর তোমার সংসারে অভাব। আমি আর এভাবে থাকতে পারছি না। ও আচ্ছা, তাই? বিয়ের আগে আমি কতবার বলেছি আমাকে বিয়ে করলে অভাবে দিন পার করতে হবে? কি বলেছিলাম না তখন? খুব তো বলেছিলে আমি পাশে থাকলেই হবে, আর কিছুর প্রয়োজন নেই তোমার। তখন মনে ছিল না তোমার, ভালোবাসা দিয়ে বেঁচে থাকা যায় না? তখন আবেগের মাঝে ছিলাম, তাই ওসব বলেছি। এখন বাস্তবতা চোখের সামনে দেখছি। আবেগের মাঝে ছিলে? তো এখন কি করতে চাও তুমি? আমি তোমার সাথে আর থাকতে চাই না। তোমাকে এখন ভালোবাসতে পারছি না। আচ্ছা, বুঝলাম। তো আমাকে ভালো না বাসতে পারার কারণটা কি জানতে পারি? আমার অফিসের বস, সে আমাকে খুব ভালোবাসে। আমরা কিছুদিন পর বিয়ে করব। রুমেনা, আমাদের 4 বছরের সম্পর্ক, তার মধ্যে 2.5 বছর বিয়ের। সবকিছু তুমি এভাবে ভুলে যেতে পারো না। আমি তোমাকে ভালোবাসি, ভীষণ রকমের ভালোবাসি। প্লিজ তুমি এমনটা করো না। তুমি চাকরি ছেড়ে দাও, আমি এখন থেকে দিনরাত কাজ করব।
রাজ আমাকে এমনিতেও চাকরি করতে হবে না। আর রইল সম্পর্কের কথা, আমি এই সম্পর্কটা মানি না। আজ থেকে যার যার রাস্তা আলাদা। ভুল করেও কখনো আমার পিছু নেবে না। রাজকে তুমি চেনো না, পুলিশের সাথে ওর ওঠা বসা, সারা জীবন জেলে বসে কাটাতে হবে। সবকিছু ছেড়ে দিয়ে নিজের গ্রামের বাড়ি চলে যাও, ওখানে গিয়ে একটা গাইয়া মেয়েকে বিয়ে করে ভালো থাকো। আর তোমার বাবা মাকে বলো আমি মারা গেছি। আমিও আমার আব্বু আম্মুকে বলবো তুমি মারা গেছো, তোমার লাশ খুঁজে পাওয়া যায়নি। আমাকে কিছু বলতে না দিয়ে রুমেনা বাসা থেকে বের হয়ে যায়। আমি পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে আছি। একটু পর দৌড়ে বাইরে গিয়ে দেখি রুমেনা গাড়ি করে চলে যাচ্ছে। পেছন থেকে চিৎকার করে ডাকছি, কিন্তু আমার ট্রাক রুমেনার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। রাজের সাথে ওর গেস্ট হাউসে চলে আসি। বাসায় নিয়ে যায়নি কেন জিজ্ঞেস করি। রাজ বলে ওর আব্বু আম্মুকে এখনো কিছু বলেনি, আগে তাদের রাজি করাবে, ততদিন আমাকে এখানে থাকতে বলে। আমিও রাজি হয়ে যাই। 2 মাস হয়ে যায় আমি এখানে আছি। রাজ অনেকবার শারীরিক সম্পর্ক করার কথা বলেছে, কিন্তু আমি বিয়ের আগে এসব করব না বলি। রাজ কখনো জোর করেনি, কিন্তু হঠাৎ করে আমি যা শুনি আমার পৃথিবী ওলট পালট হয়ে যায়। রাজ বাগানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছে। আমি একটু দূরে ছিলাম, রাজ আমাকে দেখেনি। আমি রাজের পেছনে দাঁড়িয়ে শুনি রাজ বলছে এই মালটা বিয়ের আগে কিছুই করতে দিচ্ছে না, আর আমি যতক্ষণ ইউজ না করছি তোদের কি করে দেই। একটা কাজ কর, আজ রাতে আমার গেস্ট হাউসে চলে আয়, সবাই একসঙ্গে ইউজ করব। এরপর মালটাকে মেরে লাশ মাটিতে পুঁতে দিব। এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমি আর 1 সেকেন্ড এখানে না থেকে চুপচাপ কোনো শব্দ ছাড়া পালিয়ে আসি। মাহফুজের কাছেও গিয়েছিলাম, কিন্তু বাসা ছেড়ে দিয়েছে। আমি ওর গ্রামের বাসা কোথায় জানলেও চিনি না। অনেক চেষ্টা করেও মাহফুজকে খুঁজে পাইনি। বাসায় চলে আসি। 1 মাস খুব কষ্টে কাটে। দিনরাত শুধু চোখের পানিতে বালিশ ভিজিয়েছি। কিছুদিন আগে ওর গ্রামে গিয়েছিলাম, ঠিকানা জানি না, তাই এদিকে ওদিকে খুঁজেছি কিন্তু পাইনি। হঠাৎ একদিন মাহফুজকে রাস্তা দিয়ে হাঁটতে দেখি। ওর সামনে যাবার সাহস নেই, তাই পেছনে পেছনে গিয়ে ওর বাসার ঠিকানা জেনে আসি। আর পরের দিন চিঠি লিখে সব জানাই, আর ওর কাছে ফিরে যেতে চাই। বাকিটা তো শুনলেনি। ভাইয়া, তোমার জন্য আম্মু খাবার পাঠিয়েছে। আর একটু পর আসছি। আমার বাসায় কাজ আছে ভাইয়া। আমি আসছি বলে জমি থেকে উঠে খালের পাড়ে এসে হাত মুখ ধুয়ে নেই, গামছা দিয়ে হাত মুখ মুছে একটা গাছের নিচে বসে পড়ি। মায়া প্লেটে খাবার বেড়ে দেয়। আমার খাবার খাওয়া শেষ হলে মায়া সব কিছু গুছিয়ে চলে যাওয়ার সময় বলে, ভাইয়া, একটা কথা বলবো তোমাকে। বল, কি বলবি? ভাইয়া, ভাবির চিঠিটা পড়লাম। আমার মনে হয় ভাবিকে ক্ষমা করে আর একটা সুযোগ দিয়ে দেখো, হয়তো আর কখনো এমন ভুল করবে না। মায়া, সব ব্যাপারে কথা বলতে আসিস না, চুপচাপ বাসায় যা, আমার কাজ আছে। মায়া আর কথা না বলে চুপচাপ চলে যায়। আমি আবার জমিতে কাজ করতে থাকি। সেদিন রুমেনা আমাকে ছেড়ে যাবার পর আমি সত্যি গ্রামে চলে আসি। এখানে এসে আব্বুর জমিতে কাজ করতে থাকি। আর কখনো শহরে যাবার ইচ্ছে নেই। মায়া বলো, মাহফুজের সাথে কথা হলো? ভাবি, তোমাকে একটা সুযোগ দিতে বললাম। আমাকে বললো সব ব্যাপারে কথা বলতে আসিস না, বাসায় যা। এখনো তোমার উপর রেগে আছে। রেগে থাকবারই তো কথা। আচ্ছা মায়া, আমি তোমাদের বাসায় চলে আসলে কেমন হয়? দূরে থাকলে আরো দূরত্ব বাড়বে, সামনাসামনি থাকলে হয়তো ওর রাগ ধীরে ধীরে কমে যাবে। এটা অবশ্য ঠিকই বলেছ। আব্বু আম্মুর সামনে তোমাকে বের করে দিতে পারবে না, আর সামনে থাকলে ধীরে ধীরে রাগ কমে যাবে। তাহলে আমি আজকেই আসছি গ্রামে, বলেই কল কেটে আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে রওনা দেই শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। দুপুরে খাবার খেয়ে কিছু সময় রেস্ট করে চলে আসি জমিতে। এরি ধানের চাষ করেছি এবার। মোটরটা অন করে পানি ছেড়ে দেই। ঘুরে ঘুরে সব কিছু দেখতে থাকি। মাহফুজের বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকাল হয়ে যায়। বাসায় এসে সবার সাথে কুশল বিনিময় করি। আব্বু আম্মুর কথা শুনে বুঝতে পারছি মাহফুজ এখনো আব্বু আম্মুকে কিছু বলেনি। এতদিন পর আসলি তুই মা,
এতদিন তুই বাপের বাড়িতে ছিলি, একবারও কল করলি না। আসলে খুব কাজের চাপে ছিলাম আম্মু, এই যে চলে এসেছি, আর যাব না। আচ্ছা, তুই এখন ভিতরে গিয়ে রেস্ট কর, অনেক পথ জার্নি করে এসেছিস। আমি ঠিক আছে বলে রুমে চলে আসি। মায়া এসে আমার পাশে বসে। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি আমাকে একটা শাড়ি পরিয়ে দিবে গ্রামের বউদের মতো। ঠিক আছে, যাও, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো তাহলে। আমি ফ্রেশ হয়ে আসলে মায়া আমাকে গ্রামের বউদের মতো শাড়ি পরিয়ে দেয়। মায়ার সাথে বসে গল্প করতে থাকি। সন্ধ্যায় কিছু সময় পর বাসায় চলে আসি। কলপারে এসে হাত মুখ ধুয়ে বাসায় নিজের রুমে চলে আসি। রুমে আসতে দেখি কেউ জানালার কাছে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। আমি কে বলতেই পেছনে তাকাতে আমি হাঁ করে তাকিয়ে আছি। তুমি এখানে কি করছো? কেন এসেছো তুমি আমার বাসায়? আমি আমার শ্বশুর বাড়ি এসেছি। কোথায় জিজ্ঞেস করবে কেমন আছি, আর তুমি জিজ্ঞেস করছো কেন এসেছি, কি করছি। একদম নাটক করবে না। কেন এসেছো এখানে সেটা বলো। আমাকে ছেড়ে যাবার সময় কি বলেছিলে মনে নেই? আমার ভুল হয়ে গেছে মাহফুজ, আমাকে একবার ক্ষমা করা যায় না? আমি আর কখনো এ ভুল করব না। তোমাকে আর বিশ্বাস করার মতো বোকামি আমি করব না। এত বছর ভালোবাসার পর যে টাকার জন্য ভুলে যেতে পারে, তোমাকে বিশ্বাস করার চেয়ে কালসাপকে বিশ্বাস করা অনেক ভালো। চুপচাপ এখান থেকে চলে যাও। ভুল করেছি সেটা আমি জানি, আর মানুষ মাত্রই ভুল হয়। আমিও ভুল করেছি। তুমি আমাকে মারো, কাটো, যা ইচ্ছা করো, আমি এখান থেকে যাব না। আব্বু আম্মুর সামনে তোমার আসল রূপটা দেখাতে চাই না। তোমার বিশ্বাসঘাতকতার কথা মানুষ শুনলে ভালোবাসা থেকে সবার বিশ্বাস উঠে যাবে। বিয়ের আগে আমি ভুল করলে তুমি আমাকে বকতে, বকে আমার ভুলগুলো শুধরে দিতে। আজ একবার আমার ভুলগুলো ক্ষমা করে আবার আপন করে নাও না। আমি আর কখনো কোনো ভুল করব না। সব ভুলের ক্ষমা হয় না রোমেনা। তোমার সাথে যেহেতু আমার ডিভোর্স হয়নি, এখন চাইলে তুমি এখানে থাকতে পারো, বাট আগের মতো কিছুই ঠিক হবে না। ঠিক আছে, আগে এই ঘরে জায়গা করি, পরে তোমার মনে আবার জায়গা করব। আচ্ছা, আমাকে কেমন লাগছে? গ্রামের বউ বউ লাগছে না? জানি না কেমন লাগছে। বলেই বর আমার শুয়ে পড়ে। রেগে আছে বুঝতেই পারছি, রেগে থাকাটাই স্বাভাবিক। আস্তে আস্তে রাগ কমে যাবে, আর আমার গুলুমুলু বরটা আবার আমাকে আপন করে নেবে। আমিও পাশে শুয়ে পড়ি, তবে একটু দূরত্ব রেখে। রেগে গেলে এখন সব রাস্তা বন্ধ হয়ে যাবে। রাতে খাবার খেয়ে বাড়ির উঠোনে সবাই বসে আছি। কারেন্ট চলে যাওয়ায় সবাই বাইরে বসে আছি। চাঁদের আলোতে সব কিছু আলো হয়ে আছে। মায়া আর রুমেনা বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করছে। তুই কি বৌমার উপর রেগে আছিস? কেন, কোনো কিছু হয়েছে? কই না তো আম্মু, হঠাৎ এই কথা কেন বলছো আম্মু? আমি কেন রুমেনের ওপর রেগে থাকবো? খাবার সময় দেখেছিলাম তুই বৌমার সাথে কথা বলছিলি না। বৌমা কিছু দিতে চাইলে তুই প্লেট তুলে নিচ্ছিলি। তেমন কিছু না আম্মু, আমার লাগতো না কিছু তাই। কিছু না হলেই ভালো। দুজন দেখ কেমন বাচ্চাদের মতো করছে। এদের চেঁচামেচিতে আশেপাশের মানুষ এসে না আবার বকতে শুরু করে। এখনো কেউ ঘুমায়নি? কারেন্ট নেই, কেউ ঘুমাতে পারবে নাকি এই গরমে? এটাও কথা। আচ্ছা, আমি রুমে গেলাম। আমার রুমে জানালা খুলে রাখলে কিছুটা বাতাস আসে। আমি আর মায়া লাফালাফি করছি আর হাসছি। আব্বু আম্মু আর মাহফুজের দিকে তাকাতেই দেখি ও রুমে যাচ্ছে। কিছু সময় পর কারেন্ট চলে আসে, সবাই বাসার ভেতরে চলে আসি। রুমে এসে দেখি মাহফুজ শুয়ে আছে। আমি ওর পাশে শুয়ে ওকে জড়িয়ে ধরি। হাত ছড়াও, আমাকে জড়িয়ে ধরার কোন অধিকার তোমার নেই। অনেকগুলো রাত নির্ঘুম কাটিয়েছি, একটু শান্তিতে ঘুমাতে দাও না। তুমি তো জানো তোমাকে জড়িয়ে ধরা ছাড়া আমি ঘুমাতে পারি না। ঘুমাতেও তো আমিও পারিনি, কিন্তু মনে হচ্ছে তোমার ছোঁয়াতে বিষ আছে। আমার ছোঁয়াতে বিষ নেই মাহফুজ, অনুশোচনা আর অপরাধ বোধ আছে। আর এই মনে এখন শুধু তোমার জন্য ভালোবাসা আছে। এত কথা শুনতে ভালো লাগছে না। জড়িয়ে ধরতে চাইলে ধরতে পারো। মুচকি হেসে বরকে জড়িয়ে ধরে শুয়ে থাকি। রাগ একটু হয়তো কমেছে, দুজনে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে চলে আসি জমিতে। মটর ছেড়ে দিয়ে মাছকে খাবার দিতে থাকি। আপনাদের বলা হয়নি, আমি জমিতে অনেক রকমের মাছ ছেড়েছি। ঘুম ভাঙতেই দেখি মাহফুজ পাশে নেই। উঠে ফ্রেশ হয়ে
রান্নাঘরে এসে দেখি আব্বু আম্মু রান্না করছে। তোর ঘুম ভেঙে গেছে? আমার রান্না শেষ, সবাইকে নিয়ে খাবার রুমে বস, আমি সব নিয়ে আসছি। উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে দেখি আম্মু রান্না করছে। তুমি একা কেন সব করবে আম্মু? আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। আমি ভাত নিয়ে খাবার রুমে রাখি। আব্বু আর মায়াকে ডেকে নিয়ে আসি। একটু পর আম্মু তরকারি নিয়ে আসে। সবাই একসাথে খেয়ে নেই। মায়া মাহফুজের জন্য খাবার নিয়ে যেতে গেলে আমি বলি আমি যাব। তুমি একা চিনবে না ভাবি, চলো দুজনেই যাই। তুমি আমাকে বলে দাও আমি কিভাবে কিভাবে যেতে হবে, আমি চিনে নেব। আচ্ছা ঠিক আছে, বাসা থেকে বের হয়ে সোজা গিয়ে হাতের বাম দিকে কিছু পথ হাঁটার পর দেখবে সেখান থেকে ডান দিকে একটা রাস্তা আর বাম দিকে একটা। বাম দিকে গেলেই সোজা আমাদের জমির সামনে চলে যাবে। কয়েকটা জমি একসাথে করে ভাই ধান চাষ করেছে। সেখানে গেলে দেখবে জমিতে অনেক রকমের মাছও ছেড়েছে। আমি ঠিক আছে বলে ঘোমটা টেনে বাসা থেকে বের হয়ে মায়ের কথা মতো চলে আসি জমিতে। অনেকটা জায়গা জুড়ে চাষ করেছে। এত জমি থাকতে মাহফুজ চাকরি করতে গিয়েছিল কেন? মাহফুজ মাছকে খাবার দিয়ে বসে আছে মনে হয়। আমি ওর সামনে গিয়ে ওকে ডাকি। আমার দিকে একবার তাকিয়ে উঠে মোটরের কাছে গিয়ে মোটর বন্ধ করে দেয়। এই যে তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খাবে নাকি বসে থাকবে? আমি মোটর বন্ধ করে রুমেনের কাছে এসে বলি, তুমি কেন খাবার নিয়ে এসেছো? মায়া কোথায়? মায়াই আসতে চেয়েছিল। আমার বরের জন্য আমার খাবার নিয়ে আসতে ইচ্ছে হলো, তাই এসেছি। গিয়ে হাত ধুয়ে আসো। খাবার রেখে চলে যাও, আমি পরে খেয়ে নিব। তোমাকে আমি ভালো করেই চিনি, পরে আর খাবে না জানি। প্লিজ যাও না, হাত মুখ ধুয়ে আসো। যাচ্ছি। এমন গ্রামের মেয়েদের মতো শাড়ি পরে ঘোমটা দিয়ে এসেছো কেন? সত্যি আমাদের গ্রামের বউদের মতো লাগছে? তাই তো লাগছে। তুমি এভাবে শাড়ি পরা শিখলে কবে? কাল রাতেই তো মায়া পরিয়ে দিয়েছে। তোমাকে না জিজ্ঞেস করলাম আমাকে কেমন লাগছে? আচ্ছা এখন গিয়ে হাত মুখ ধুয়ে আসো। আমি গিয়ে হাত মুখ ধুয়ে গামছা দিয়ে মুছতে মুছতে রুমেনার কাছে আসি। প্লেটে খাবার নিয়ে বসে আছে। আমি খাবার প্লেটে নিতে গেলে রুমেনা বলে, আমি তোমাকে খাইয়ে দেই। এত মায়া দেখাচ্ছ কেন এখন? আমাকে ছেড়ে যাবার সময় মনে ছিল না? তখন কোথায় ছিলে এত মায়া? ভুল করেছি বলেছি তো, আর কখনো এমন করব না। খাইয়ে দেই আমি, প্লিজ। ওর মুখের দিকে তাকিয়ে দেখি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি আর না করতে পারি না। এরপর রুমেনা আমাকে খাইয়ে দিতে থাকে। খাওয়া শেষ হলে নিজের শাড়ির আঁচল দিয়ে আমার মুখ মুছে দেয়। জমির দিকে তাকিয়ে থেকে বলে, কি মাছ চাষ করছো এখানে? তেলাপিয়া, কার্ভ, আরও কিছু কই মাছ। বেশ বড় হয়ে গেছে তো। কতদিন হয়েছে ছেড়েছো? প্রায় 2 মাস হবে। 2 মাসে অনেক বড় হয়ে গেছে। একজন কৃষি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলল পারলে মাছ চাষ করতে, জমিতে পোকামাকড় হলে মাছেরা খেয়ে ফেলবে। ভালোই করেছো। তুমি রাতে চলে গেলে কেউ এখান থেকে মাছ নিয়ে গেলে? সেই জন্যই তো টং বানিয়েছি। ওই যে দেখো, আজ থেকে এখানেই থাকবো রাতে। 1 মাস পর মাছ বিক্রি করার উপযুক্ত হয়ে যাবে। আমি তোমার সাথে এখানে থাকবো। প্লিজ প্লিজ, না করো না। ঠিক আছে, থেকো মাঝে মাঝে। এখন বাসায় চলে যাও। আমি দুপুরে আসবো না বাসায় বলে দিও। ঠিক আছে, আমি তোমার জন্য তাহলে খাবার নিয়ে আসবো, সাথে রাতে দুজনের জন্য। আমি ঠিক আছে বলতেই রুমেনা সব কিছু গুছিয়ে নিয়ে চলে যায়। কেন জানি না ওর ওপর রেগে থাকতে পারছি না। এত বড় একটা অপরাধ করার পরও ওর মুখটা দেখে কিছুই বলতে পারি না। কি করে কিছু বলবো? ভালোবাসি যে। আর আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে। চোখের নিচেও কালি দাগ পড়েছে। তাই চাইলেও কিছু বলতে পারি না। বাসায় এসে আম্মুকে বলি মাহফুজ আজ থেকে জমিতেই থাকবে। ওখানে টং বানিয়েছে, সেখানে আমিও থাকবো সাথে। আম্মু মুচকি হাসে। রুমে এসে বসে আছি। মায়া এসে আমার পাশে বসে বলে, ভাবি ভাইয়া তোমাকে মাফ করে দিয়েছে? সেটা তো জানি না, তবে কথা শুনে মনে হলো কিছুটা হলেও কমেছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে আর কখনো ভুল করো না, ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে। সেটা আমি জানি মায়া, তাই তো ওকে অন্য কারোর জন্য ছেড়ে যাবার পরেও
আমি এখানে আসার পর আমাকে তাড়িয়ে দেয়নি। আমি আর কোনোদিনও মাহফুজ ছাড়া অন্য কারোর সাথে কথা বলবো না। গুড মাই সুইট ভাবি। আচ্ছা তুমি রেস্ট করো, আমি রুমে যাই। দুপুরে রুমেনা খাবার নিয়ে আসে, আমি ওকে টঙে বসতে বলি। বাইরে খুব রোদ আর গরম, রুমেনা টঙে বসে থাকে, আমি মোটর ছেড়ে গোসল করে নেই, এরপর চেঞ্জ করে এসে খেতে বসি। তুমি খেয়ে এসেছো? খেয়েছি, আর রাতে দুজনের জন্য খাবার এনেছি। আমি খাবার খেয়ে শুয়ে আছি, রুমেনাও আমার পাশে শুয়ে আছে। টঙের মধ্যে একটা চার্জার ফ্যান এনে রেখেছি। আমার জমির পাশেই বাড়ি থাকায় সেখান থেকে কারেন্টের লাইন এনে রেখেছি। জমিতে বেশ কিছু লাইটের ব্যবস্থাও করেছি। আমি তোমার বুকে মাথা রেখে শুই। ইচ্ছে তোমার? আমার ইচ্ছে তো কত কিছুই, আপাতত এই ইচ্ছে পূরণ করে ফেলি, সাথে সাথে মাহফুজের বুকে মাথা রেখে শুয়ে পড়ি। এইভাবেই দেখতে দেখতে কেটে যায় 1 মাস। গতকাল সব মাছ বিক্রি করে দিয়েছে, খাবার জন্য কিছু মাছ রেখে। মাহফুজ বলল বেশ লাভ হয়েছে। আর এইদিকে জমিতেও খুব ভালো ধান দেখা যাচ্ছে, আর মাহফুজ আমাকে ক্ষমা করে দিয়ে আবার আপন করে নিয়েছে। ধান খুব ভালো হয়েছে, তাই না? তাই তো দেখছি, মাছ বিক্রি করেও বেশ লাভ হয়েছে। ওপরওয়ালা বুঝি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। তুমি খুব ভালো মানুষ, তাই ওপরওয়ালাও তোমার দিকে তাকিয়েছে। এখন শুধু কোনো ঝড় না হলেই হয়, আর 15-20 দিন পরও ধান কাটতে পারবো। চিন্তা করো না, কিছু হবে না, সবকিছু ভালোভাবেই হবে। রুমেনাকে বুকে জড়িয়ে ধরে কপালে চুমু দেই। খুব ভালোভাবেই কাটতে থাকে সময়গুলো, দেখতে দেখতে কেটে যায় আরও 20 দিন। আমি কিছু মানুষকে নিয়ে ধান কেটে খড় পরিষ্কার করে নিই, সব কিছু ভালোই হয়ে যায়। খুব ভালো লাভ হয় আমার সব কিছুতেই। রাতে দুজনে শুয়ে আছি, আমি মাহফুজের বুকে মাথা রেখে শুয়ে আছি। মাহফুজ আমার চুলে হাত বুলাচ্ছে। আচ্ছা, আমাদের এখন বেবি হলে কেমন হয়? হতেই পারে, তাহলে চলো কাজে লেগে যাই। এরপর আমরা কাজে লেগে যাই। আপনারা চোখ বন্ধ করে নিন, আর হ্যাঁ, কখনো ভালোবাসার মানুষকে টাকার জন্য ছেড়ে যাবেন না। টাকা কখনো কখনো আমাদের কাছে চলে আসবে, কিন্তু ভালোবাসার মানুষ হারিয়ে গেলে আর ফিরে আসবে না। Love can never be bought with money, and money does not buy love. Love is life, and money is what makes you greedy.